কেন পদত্যাগের কথা কবে বললেন? পদত্যাগ করেছে 94 কারণ আছে তো, কারণ আছে। ঠিক আছে আমি বলি, মাগুরা কেন্দ্রিক নির্বাচনটা যখন হলো তখন সারা বাংলাদেশের মানুষই স্তম্ভিত হয়ে গেছে। সারা বাংলাদেশের মানুষ স্তম্ভিত, আমি তো ছিলাম নির্বাচনের সময়। আচ্ছা, আর দ্বিতীয়ত হলো গিয়ে আপনার যে আমরা কিন্তু নির্বাচনে যখন জয়যুক্ত হয়ে বিএনপি ক্ষমতায় আসলো, মূল নেতৃত্বেই ছিলেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু আপনারা যখন জয়ী হয়েছেন আমরা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং সুন্দরভাবে দেশটা আবার চলতে আরম্ভ করলো। কিন্তু আপনাদের সেটা আর ভাল লাগছে না, এখন আপনারা আবার নতুন কায়দা করবেন। আর একটা জিনিস আমি এখানে বলবো যে আপনারা 70 এবং 73-এ কথা বললেন যে তখনই সব শেষ হয়েছে। তখন মানুষের মধ্যে একটা দেশপ্রেম ছিল, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ছিল, ভালোবাসার জোরে তারা ভোট দিয়েছে। 75-এর পরে আপনি এই ঘটনার তো সূত্রপাত হলো 75-এর পরে, শেষ করুক তারপর আমি 75-এর পরে শুরু হলো। বুঝে তারপরে উত্তর দেন তাহলে ভালো হয়। সেটা আমি 70 সালে বলেছি যে ওটা কোনো দলীয় সরকারের নির্বাচন ছিল না। তখন জাতি একদিকে আওয়ামী লীগের একদিকে হেলে গেছে। তারপরে মৌলানা ভাসানী নির্বাচন করলে পারে কিছুটা ব্যত্যয় হতো, সেটাও করে নাই, সেটাও ছাড় দিছে। তার মানে আওয়ামী লীগ তখন এককভাবে এই দেশে মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে ছিল বা মানুষ বিশ্বাস করেছিল, ওটা আলাদা। কিন্তু দলীয় সরকার থাকতে পারে ওখানে রেজাল্ট উল্টোপাল্টা করে দিতে পারতো। আর 73 সালের নির্বাচনে আওয়ামী লীগ জিতত, 300 আসনে পেয়েছিল, 280টাই জিতত, 20টা হারত, সেটা সহ্য করতে পারেনি। এবার আপনারা আসেন, আওয়ামী লীগ আন্দোলন করে কবে ক্ষমতাচ্যুত করলো? এরশাদ ক্ষমতায় আসছে 82 সালে, আসার পরে উপজেলা নির্বাচন 85 সালে, সেই নির্বাচন ঠেকাতে পেরেছি? পারেনি। 2 দিন উপজেলা নির্বাচন হলো 16 তারিখে আর 20 তারিখে, 2 দিনই মিছিল করেছি নবপুর রোড থেকে। আমি মিছিল নেতৃত্ব দিয়ে এসে ব্যাচের উপর শেষ করছি 2 দিনই। লোক কত? 25 থেকে 30 জন, হাজার হাজার লোক নাম, এরশাদের বিরুদ্ধে নামে নেই। কিন্তু এরশাদ 88 সালে নির্বাচন করে নিয়ে গেছে, আমরা ঠেকাতে পেরেছিলাম? আমরা পারি নাই। সবাই মিলে আমরা আন্দোলন করে ঠেকালাম। কবে পদত্যাগ করলাম? কবে? 90 সালে। সে আওয়ামী লীগ একা করেছে? সমস্ত রাজনীতি, হ্যাঁ আওয়ামী লীগের বড় ভূমিকা ছিল, ছাত্রলীগ আমি যখন প্রেসিডেন্ট ছিলাম ছাত্রলীগের বড় ভূমিকা ছিল, অন্য দলগুলি ছিল, তো এককভাবে তো আমাদের করে নেই। 96 সালে যেটা বলেন সেটা ওইটা আলাদা, সেটা একটা প্রশাসনিক অভ্যর্থন হয়েছিল। সেটাও যদি আমি যদি জনতার মঞ্চ না করতাম, বা আমি যদি তখন স্বেচ্ছাসেবক দলের লীগের অ্যাক্টিং কনভেনর না হতাম, মকবুল ভাই যদি জেলে না যেতেন, 96 সালে পতন হতো না, হতে পারে আর 2 সাল পরে হতে পারতো। ওইটা আমি একটা সিস্টেম করে আমার অভিজ্ঞতা যে আমি এটা করেছিলাম। এরপরে আপনি যদি আসেন 2007 সাল, সিস্টেম এখন করতে পারেন না কেন? এত রাক্ষোভ। এখন তো আমার হাতে ওই ক্ষমতা নেই, তখন তো আমি একটা সংগঠনের নেতা ছিলাম। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তখন আপনাকে ক্ষমতা দিয়েছে, বিএনপি নেতৃত্ব আপনাকে সেই ক্ষমতা দিচ্ছে না। এখন তো সেই বয়স আমার নাই। এবার আপনি দেখেন 2007 সালে যেটা পরিবর্তন হলো, আওয়ামী লীগ লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষের লাশের উপর নৃত্য করে কত কিছু করলো। নির্বাচন ঠেকাতে পেরেছে? নির্বাচন ঠেকাতে 2007 সালে? কিন্তু নির্বাচন তো হয়নি না, নির্বাচন তো হয়নি। আওয়ামী লীগ পারে না ঠেকাতে। আপনি বলেন। আওয়ামী লীগ পারে না ঠেকাতে, আওয়ামী লীগের সেই ক্ষমতা হয় না। আওয়ামী লীগের আন্দোলনের কারণে সেটা হয়েছে। আওয়ামী লীগের আন্দোলনের কারণে না শুধু, ওইটা 111-এর একটা অনেক আগের থেকে ছিল। আমি যখন 2004 সাল থেকে, তখন আমাকে বললো যে কিসের নির্বাচন হবে না দেশে, আসবে। ওইটা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রের সাথে মঈনু আহমেদ বেঈমান সেই জাতিসংঘের একটা মিথ্যা চিঠি নিয়ে এসে বঙ্গবন্ধুর দখল। আওয়ামী লীগ তো করেনি, ওটা আওয়ামী লীগের কৃতিত্ব না, ওটা আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং মঈনু আহমেদের এইটা ষড়যন্ত্রের ফল। ওইটা আওয়ামী লীগ করতে পারে। আওয়ামী লীগ করতে পারতো, নির্বাচন অনুষ্ঠান ঠেকাতে পারতো। উইথড্র ডেট পর্যন্ত, যাচাই বাছাই পর্যন্ত তারা ছিল তো। তারপরে উইথড্র ডেটের লাস্ট দিনে তারা এক দলে আমার আসন বাদে 299টা পদ উইথড্র করেছে তারা। এবার আপনি আসেন, এখন কথা হলো যে বিএনপির অর্জন থেকে, বিএনপির একটা অর্জন, এত কিছু করার পরও উনি বললেন যে ভোট দিতে মানুষ ভোট দিতে গিয়েছে। এই প্রধান নির্বাচন কমিশনের কথা বলছেন, একবার বলে বেলা 3টার সময় বলে 28%, আবার পরে বলে 39%, তারপরে বলে 41%। এত ভোট কি হয়েছে? 1 ঘন্টার প্রতি এত ভোট হয়? মানুষ পার্বত্য চট্টগ্রামের 3টা জেলাতে একটা ভোটও পড়েনি, কতগুলি কেন্দ্রে। আবার কোথাও কোথাও 100% ভোট পড়েছে, 5%, 7%, 10% ভোট। ওইটাকে ভোট বলে না। বিএনপির এটাই অর্জন যে মানুষ ভোট দিতে যায় না। লিফলেট আমরা বিতরণ করেছি, আমরা তো বোমা মারতে যাইনি। আমরা লিফলেট বিতরণ করেছি যে ভোট যেহেতু এই ভোট একতরফা ভোট, এটা একতরফা ভোট। আওয়ামী লীগের ঘরের বাইরে কেউ ভোট করেনি এখানে। এবার আপনি বলেন, একটা জিনিস আপনি বলেছেন যে গ্রেনেড হামলা, তাহলে আপনি বলেন গ্রেনেড হামলা যদি 2004 সালে বিএনপি করে থাকে,
তা রমনা পটমূলে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তখন বোমা হামলা হয়েছিল। উদ্দিসির যশোরে বোমা হামলা হয়েছিল আওয়ামী লীগের আমলে। আপনার পল্টন ময়দানে সিপিবির জনসভায় বোমা হামলা কয়েকজন মারা গেছিল। তার চেয়ে ভয়ঙ্কর ঘটনা, শামীম ওসমানের উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের অফিসে বোমা বিস্ফোরণে 25 থেকে 30 জন মানুষ সেদিন মারা গিয়েছিল আওয়ামী লীগের আমলে। তাহলে ওটাকে আওয়ামী লীগ করেছিল। আওয়ামী লীগের আমলে এত বড় বড় ঘটনা ঘটলো, সেখানে আওয়ামী লীগ না করে থাকে। আর আওয়ামী লীগ অফিসের সামনে সন্ত্রাসীরা করলো বা মৌলবাদীরা করলো, জঙ্গিরা করলো, সে যায় বিএনপি আসবে কেন? ওইগুলো যদি না আসবে বিএনপি আসবে কেন? কিন্তু ক্ষমতায় যারা আছেন তারা সেটা আইনের আওতায় আনলেন, বিচারিক ওইগুলো আইনে আওতা আসছে, ওইগুলো আইনে আসছে, উদ্দেশ্যে আইনে আওতা আসছে, পল্টন আইনে আওতা আসছে, একটু শেষ করে দিতে আসছে, একটা আইনে। বিএনপি তো তাও, বিএনপিকে ধন্যবাদ দেওয়া যাবে এই কারণে, বিএনপি শাহেখ আব্দুর রহমান বাংলা ভাষার মধ্যে প্রথম দিকে কিছু তাদের ভুল ধারণা ছিল, পরবর্তী সময়ে স্বল্প সময়ের ভিতরে লাইভ দেখায়, লাইভ দিয়ে আপনার শাহেখ আব্দুর রহমান বাংলা ভাষাকে গ্রেপ্তার করে তাদেরকে বিচার করে ফাঁসির দণ্ড পর্যন্ত দিয়ে গেছিল। বিএনপি এতখানি কাজ করেছিল। ধন্যবাদ। আচ্ছা, অনেকগুলো বিষয় চলে আসছে। প্রথমে এসেছে আন্দোলন করে নির্বাচন ঠেকিয়েছে কিনা। আওয়ামী লীগের আন্দোলনের সাথে কি আর কোনো দলের আন্দোলনের তুলনা চড়ে? শুধু খালি নির্বাচন কেন, পাকিস্তানি তৎকালীন সময়ের পশ্চিম পাকিস্তানের সাথেও তো সংগ্রামটা আন্দোলন করেই করেছে। যখন একক সংখ্যাগরিষ্ঠতা পেল, একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও যখন ক্ষমতায় দেওয়া হলো না, তখন কিন্তু আন্দোলনটা তখনই শুরু করে দিল, তাই না? এই আন্দোলনের ফসল হিসাবে তো আমরা স্বাধীনতাই পেয়ে গেছি, স্বাধীনতাই তো এনেছি। কাজে আওয়ামী লীগের সাথে মনে হয় না তুলনা এই আন্দোলনের বিষয়ে। কারণ আচ্ছা, আমি আচ্ছা এর পরবর্তী পার্টি আমি আসি। আচ্ছা, এটা না, কোনো পার্টি বাদ দেওয়া যাবে না। স্বাধীনতা একটা বিশাল ব্যাপার, এটাকে এই পার্ট বাদ দিয়ে কোনো রাজনীতি হতে পারে না। এবং তার পরবর্তীর প্রেক্ষাপটটা শুরু হয়েছে 75-এর পরে। 75-এর পরে গণতন্ত্রকে হত্যা করা, সংবিধানকে ধ্বংস করা, এবং একটা লম্বা সময় অতিক্রম হয়েছে। 21 বছর পরে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। সংগ্রামের পথটা ছিল 21 বছর, এবং এই 21 বছরে আন্দোলন সংগ্রাম করে কোনো রকম 2 নম্বরই লাইন দিয়ে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসে নাই। 96-এ কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছিল, কিন্তু 21 বছরে কিন্তু অনেক রকম কারসাজি করার চেষ্টা করতে পারতো, বাট সেটা করেনি। এখন ক্ষমতায় আসার পরে এই পদ্ধতিটাই যদি চলমান থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু না, এই পদ্ধতি পছন্দ হলো না আপনাদের। তো এই পদ্ধতি যদি পছন্দ না হয়ে থাকে, 2001-এ আপনাদের আবার আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেল, আপনারা আসলেন ক্ষমতায়, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এখন ক্ষমতাটাকে ধরে রাখার জন্য আপনারা ফলস ভোট কতগুলো তৈরি করে ফেললেন। 1 লক্ষ কত যেন ফলস ভোট, 1,30,00,000 ফলস ভোট দিয়ে আপনারা দিনের আলোর মতন করে এইভাবে কাজগুলো করে গেছেন। এখন আওয়ামী লীগের সাথে আন্দোলন নিয়ে কথা বলার কোনো বিষয় নেই, সেটা প্রত্যেকটাই জেনুইন আন্দোলন ছিল বলেই আজকে দেশে এখন একটা গণতান্ত্রিক ধারা তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি, এবং সবচাইতে সুন্দর একটা পদ্ধতি নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন হওয়া, এটা সম্পূর্ণই আলাদা। এখন আমরা যদি মনে করেন যে দল থেকে আমরা ক্ষমতার থেকে চলে গেলে কে আসবে? তত্ত্বাবধায়ক। আপনারা কি চান যে আবার সেনাবাহিনী ঢুকার সুযোগ করে দেই, আবার তত্ত্বাবধায়ক গেট মেরে বসে থাকুক, আবার আমাদের নেতাদেরকে অ্যারেস্ট করে সবগুলোকে, তখন তো আওয়ামী লীগ থাকবে না, বিএনপি সব বাদ দিয়ে আবার অন্যরা কেউ দেশটা শাসন করুক? বিশ্বের কোন দেশটা আছে যেই দেশে আপনার সঠিক গণতন্ত্র না যখন থাকে না তখন সেই দেশটা উন্নত হয়? সেনাবাহিনী দিয়ে কোনো দেশ উন্নত হয়েছে এটার কোনো ইতিহাস আছে? কিংবা এরকম তত্ত্বাবধায়ক বছরের পর বছর গ্যাট বেঁধে যদি বসে থাকে তাহলে কি দেশে উন্নতি হবে? আজকে দেশের যে উন্নতিটা হচ্ছে, এই উন্নতিটা হচ্ছে যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি দল আছে বলেই হচ্ছে, এবং একটি জনগণের একটি ম্যান্ডেট নেওয়া একটি দল আছে বলে। হ্যাঁ, আপনি বলতে পেরেছেন পার্সেন্টেজ, ভোটের পার্সেন্টেজের কথা বলি আমি একটু। ভোটের পার্সেন্টেজের হিসাব যে আপনি করছেন এটা সত্য কথা, যে ভোটের পার্সেন্টেজ তো আপনাদের একটা ভোটের পার্সেন্টেজ আছে, আওয়ামী লীগের একটা ভোটের পার্সেন্টেজ আছে, সাধারণ জনগণের একটা ভোটের পার্সেন্টেজ আছে। সেই হিসাবে যখন আপনারা নির্বাচনে আসছেন না, কিংবা অন্যান্য দলরা, কিছু হলেও তো ভোটের সংখ্যাটা তো কমছে, কিছু হলেও তো কমছে, তো সেই জায়গাটা তো আপনার কাউন্ট করতে হবে। কিন্তু এই সংখ্যাটা বৃদ্ধি তো আমরা করার জন্য আপনাদেরকে উৎসাহিত করছি, কিন্তু আপনারা তো সেই রিস্ককে নিতে চাচ্ছেন না। মনে হচ্ছে না এটা বিশাল রিস্ক, নামলেই আমরা নির্বাচিত হতে পারবো না। আপনারা একটা
অনটেস্টে এই উপজেলা নির্বাচনে নামতেন, দেখতেন আপনারা কতজন জয়ী হন। আপনার দেশকে যদি ভালোবাসেন তাহলে এই সিস্টেমের পদ্ধতির মধ্যে আপনাদের আসতেই হবে। কোনোভাবেই আমাদের কথা বাদ দিলাম, যেই ক্ষমতায় থাকবে, যারা সরকার গঠন করবে, যতক্ষণ পর্যন্ত আরেকটি সরকারের হাতে হস্তান্তর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে যদি সেই জায়গার থেকে সরে যায় তাহলেই কিন্তু সেখানে তৃতীয় শক্তির উত্থানের একটা সুযোগ হয়ে যায়। আমরা কেন সেই সুযোগটা করে দেব? বাংলাদেশের ইতিহাস তো আমরা দেখেছি, তৃতীয় শক্তির উত্থানে একটি দেশের কতটা ক্ষতি হয়, কিভাবে সমস্ত কিছু, শুধু রাজনীতি ধ্বংস হয় না, দেশের ধারাবাহিকতা সকল ক্ষেত্রে সব কিছুই ধ্বংস হয়। তাহলে আমরা কেন ওই স্টাইলে আমরা যাব? আমরা তো এখানে যেতে পারি না। আপনারা একটু সাহস করে নামলেই, আপনাদের আসল কথা, আপনাদের সাহস হারিয়ে গেছে, আপনাদের নেতৃত্বটা একটু গোলমাল হয়ে গেছে। আপনাদের কে নেতৃত্ব দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এটা আপনারাই ক্লিয়ার হতে পারছেন না। আপনারা নিজেরাই হয়তো আলোচনা করেন কিন্তু বাস্তবে সামনে এসে বলতে পারছেন না। নেতৃত্বটা যদি আপনাদের সঠিক হতো, শক্তিশালী হতো, তাহলে কিন্তু আপনারা সাহস করে ঠিকই নির্বাচনে নামতেন। এটা আপনারা সেটা পাচ্ছেন না। আমি বলবো আপনারা সেই জায়গাটা সুসংহত করেন। আপনাদের ভিতরে এখন প্ল্যানিং হচ্ছে যে আপনাদের কমিটিগুলোকে আবার সাজাবেন, রিসাফল করবেন, নানান কিছু। আমার মনে হয় সেই জায়গায় আপনারা মনোযোগ দেন এবং আপনারা আসেন, ভোটে আসেন। আর ভোটে আসেন, নিশ্চয়ই আপনারা ভালো ফলই পাবেন না কেন? জনগণের সাথে থাকলে না পাওয়ার তো কোনো কারণ নেই। কিন্তু আপনারা যেই পদ্ধতিটাগুলো গ্রহণ করছেন, আপনি কি মনে করেন জনগণ আপনাদের খুব ভালোবাসবে, খুব ভালোবাসা দিবে? একটা সময় তো জনগণ আপনাদের ভুলেই যাবে যে এই একটা দল, যেই দলটা জনগণের জন্য এই কাজ করেছে। তো খালি ভোট বন্ধ করে দিলেই কি জনগণ ভালোবাসা দিবে না। তো আপনারা সেই জায়গাগুলোতে একটু সাহসী হয়ে এগিয়ে আসেন, নিশ্চয়ই আমাদের দেশটাও সুন্দর হবে। আমি যে ছোট্ট করে যদি সন্ত্রাসের ব্যাপারটা বলি, আপনি সন্ত্রাসের বিষয়টা বলেছেন। হ্যাঁ, আমরা যখন ক্ষমতায় ছিলাম তখনও আপনার বোমা হামলা এটা সেটা হয়েছে। সেগুলো সেই সন্ত্রাসী জঙ্গিবাদ যেটা বাংলাদেশে ঢুকে গেছিল শক্তিশালী নেতৃত্বের কারণে, জননেত্রী শেখ হাসিনা, আজকে আল্লাহর রহমতে সেই জঙ্গিবাদ থেকে বাংলাদেশ অনেক মানে সেফ জায়গায় চলে এসেছে। মানে একটা ভয়াবহ পরিণতির মধ্যে চলে গেছিলো, কিন্তু এটার উত্থান বাংলা ভাই দিয়ে শুরু হলো। কোনোভাবেই বোঝানো যায় না। এসপি সাহেবরা বাংলা ভাইকে কি সুন্দর পাহারা দিয়ে নিয়ে যায়, এই হলো গিয়ে অবস্থা তখন ছিল। তাদের বিচার তো পরবর্তীতে হয়েছে, তাদের তো আপনারা করেননি, আমরা করেছি। আপনার না, তারপরে আপনি বলে লাভ নেই। তারপরে আপনি যে বলছেন এইটার সাথে তো এটার তুলনাই হয় না। আমাদের আওয়ামী লীগ অফিসের সামনে যেই বোমা হামলাটা হয়েছে, আপনারা কেমন হাস্যকর ঘটনা, পার্লামেন্টে যখন গেল এই বিষয়ে তো কথা বলার সুযোগ দিবেন। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, হ্যাঁ, এতগুলো মানুষ সেখানে মৃত্যুবরণ করেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেই জায়গায় এই বিষয়ে কোনো কথাই বলা হয়নি, যার কারণে সেই সময় পার্লামেন্ট বর্জন করেছিল আওয়ামী লীগ এবং এই আন্দোলনের ফসল হিসাবে আবার তারা নির্বাচন করেছে। কিন্তু এই সময়টা আপনারা কি বলেছিলেন পার্লামেন্টে? এমনই হাস্যকর কথা যে আপনাদের দল কখনো বলেছে শেখ হাসিনা নিজেই ভ্যানিটি ব্যাগের মধ্যে বলে বোমা নিয়ে গেছে। এই যে হাস্যকর কথাগুলো বলেছিলেন আপনারা নিজেরাই বলেন। তারপরে আপনি জজ মিয়া একটা নাটক যে সাজালেন আল্লাহর রহমতে, এই জজ মিয়া নাটক সাজানোর কী দরকারটা ছিল? যদি জঙ্গিরাই এই ঘটনা করে থাকে তাহলে জজ মিয়া নাটকের দরকারটা কী ছিল? আর এই জজ মিয়ার কী করেছেন আপনারা? জজ মিয়ার পরিবারকেও আপনারা চালিয়েছিলেন যে তুমি জেলে থাকো, তোমার পরিবার আমরা দেখব, তোমাকে বলতে হবে, তারপরের পরে বুঝবো। তো জিনিসটা কত ক্রিটিক্যাল করে ফেলেছিলেন আপনারা, কত জটিল করেছিলেন। সেখানে যদি আপনাদের সম্পৃক্ততা না থাকতো তাহলে আপনারা কেন, কারা, কিসের মধ্যে এখানে এই ঘটনাটা ঘটলো, এখানের যে কোনো ক্লু সমস্ত কিছু আপনারা পরিষ্কার করে দিলেন। একবারে সেকেন্ডের মধ্যে সেই জায়গা পরিষ্কার, ধুয়ে মুছে সাফ। একটা তো মার্ডার হলেও তো সেই জায়গা ধোয় না মানুষ, সেই জায়গাটা তো রেখে দেয়, পুলিশ আসবে, দেখবে, তারপরে না কিছু হবে। তাহলে আপনারাই তো আপনাদের প্যাচের মধ্যে পড়েছেন, আপনারাই তো আপনাদের ঘটনা প্রমাণ করেছেন। আর যদি মনে করেন জঙ্গিরা করেছে, আপনারা দল ক্ষমতায় আপনারা সাথে সাথে ঘেরাও দিয়ে দিবেন ওখানে, এবং সমস্ত জায়গাটা এমনভাবে থাকবে যে সেটাকে দেখে অবজার্ভ করে তারপরে না ডিসিশন হবে। তো এই সব ঘটনাগুলোই কিন্তু পরিষ্কারভাবে দিনের আলোর মতন দেখিয়ে দিয়েছে ঘটনা কাদের মাধ্যমে হয়েছে। এই হলো গিয়ে আপনার সেই সময়কার। এবার আমি আপনার উত্তরটা দিই।
বিএনপি যে জঙ্গিবাদ দমন করেছিল, এটি ফাইনাল রাউন্ড। সো বিএনপি যে জঙ্গিবাদ দমন করেছিল, শাহেখ আব্দুর রহমান বাংলাদেশ বিএনপির আমলে গ্রেপ্তার করেছিল, বিএনপির আমলেই ওদের সাজা দিয়েছিল। ফাঁসিটা কার্যকর করেছে 111 সরকার।